প্রকল্পের কাজ প্রজেক্ট ওয়ার্ক পৃষ্ঠা 259 পৃষ্ঠা 260 কিছু লেখা নেই। পৃষ্ঠা 261 প্রকল্প 1 লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের পার্থক্য। Distinction between ordinary and extraordinary contact within bracket লৌকিকা and alaukika সন্নিকর্ষা bracket close। প্রথম অধ্যায় 1.1 ভূমিকা। দর্শন পাঠের ক্ষেত্রে ভারতীয় দর্শনের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাতে কোনো সন্দেহই নেই। ভারতীয় দর্শনের ক্ষেত্রে আবার ন্যায় দর্শনের গুরুত্বটি অত্যন্ত বেশি, কারণ এই ন্যায় দর্শনই সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ বলা হয়েছে। ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলির মধ্যে এই ন্যায় দর্শনই হলো সবচেয়ে যুক্তিনিষ্ঠ ও তথ্যবহুল সম্প্রদায় রূপে গণ্য। এই দর্শন সম্প্রদায়ই হলো একদিকে যেমন বস্তুবাদী রূপে গণ্য, অপরদিকে তেমনই আধ্যাত্মবাদী রূপেও স্বীকৃত। সুতরাং দেখা যায় যে ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলির মধ্যে ন্যায় দর্শনই হলো বৈচিত্র্যে ভরা। ন্যায় দর্শনের এই বৈচিত্র্যপূর্ণ চরিত্রটিকে উদ্বোধন করার জন্য আমরা ন্যায় দর্শনের লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষ এবং পার্থক্যকে ব্র্যাকেটে distinction between ordinary and extraordinary contact within bracket লৌকিকা and alaukika সন্নিকর্ষা ব্র্যাকেট ক্লোজ এই আলোচনা অন্তর্ভুক্ত করলাম। 1.2 প্রকল্প। আমাদের এই প্রকল্পটির নাম হলো লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের পার্থক্য। within bracket distinction between ordinary and extraordinary contact within first bracket laukika and alaukika sannikarsha first bracket close second bracket close। 1.3 প্রকল্পের গুরুত্ব। ন্যায় দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করলেও ন্যায় দর্শন বেদের সিদ্ধান্ত কখনোই বিনা বিচারে গ্রহণ করেনি। এই শাস্ত্রের দ্বারা পরিচালিত হয়ে মানুষের বুদ্ধি এক স্থির সিদ্ধান্তে উপনীত হয় বলে এই শাস্ত্রকে বলা হয় ন্যায়। আবার সংশয় নিরসন করে সিদ্ধান্ত স্থাপন করার উদ্দেশ্যকেই বলা হয় ন্যায়। ন্যায় মানে হলো যুক্তি বা তর্ক পদ্ধতি। যে দর্শনে এই ন্যায় বা যুক্তি পদ্ধতির বিস্তারিত আলোচনা আছে তারই নাম হলো ন্যায় দর্শন। এরূপ একটি বৈচিত্র্যপূর্ণ দর্শন সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করা এবং এরূপ যুক্তিনিষ্ঠতাকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য প্রকল্পটি রচিত হয়েছে। এখানেই প্রকল্পটির গুরুত্ব নিহিত। 1.4 প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পটির উদ্দেশ্য হলো 1 প্রত্যক্ষের ক্ষেত্রে যে সন্নিকর্ষের ভূমিকা আছে তা দেখানো। 2 লৌকিক বা অলৌকিক সন্নিকর্ষের মাধ্যমে ন্যায়ের বস্তুবাদী ও আধ্যাত্মবাদী চরিত্রকে তুলে ধরা। 3 প্রমাজ্ঞান লাভের ক্ষেত্রে এই দ্বিবিধ সন্নিকর্ষের ওপর গুরুত্ব দেওয়া। 4 সন্নিকর্ষজনিত প্রত্যক্ষই যে মূল প্রমাণ তা উল্লেখ করা। 5 ন্যায় দর্শনের
সন্নিকর্ষজনিত প্রত্যক্ষের সঙ্গে অপরাপর সম্প্রদায়ের পার্থক্য সূচিত করা। 1.5 কর্ম পরিকল্পনা। আমরা আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর দর্শন শিক্ষক শিক্ষিকা শ্রীমতী তারপরে ড্যাশ দেওয়া আছে মহাশয় মহাশয়ার সঙ্গে আলোচনা করে ভারতীয় দর্শনের গুরুত্বপূর্ণ সম্প্রদায় ন্যায় দর্শন এর লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের পার্থক্যের ওপর একটি প্রবন্ধ রচনা করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এরূপ সিদ্ধান্তটি গ্রহণ করার পর এই প্রকল্পটির জন্য একটি উপযুক্ত কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হলো। এই কর্ম পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমরা স্থির করলাম যে ন্যায় দর্শন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলিকে বিভিন্ন সরণি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্র্যাকেটে শিক্ষার্থীদের মধ্যে যার পক্ষে সেটা সম্ভব ব্র্যাকেট ক্লোজ এর মাধ্যমে উপস্থাপন করব। এটা ছিল পৃষ্ঠা 261। পৃষ্ঠা 262 2.1 তথ্য সংগ্রহ। প্রকল্পটিকে যথাযথভাবে উপস্থাপিত করার জন্য আমরা এই সম্পর্কিত বিভিন্ন তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করেছি। সবার আগে আমরা তথ্য সংগ্রহের জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত একাদশ শ্রেণীর পাঠ্য গ্রন্থের ওপর নির্ভর করেছি। আরও নির্ভর করেছি ছায়া প্রকাশনীর একাদশ শ্রেণীর দর্শন শিক্ষকের ওপর। আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগারে এ সম্পর্কিত বিভিন্ন পুস্তক ও পত্রিকা থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। আমাদের বিদ্যালয়ে দর্শন শিক্ষক শিক্ষিকার কাছ থেকেও বহু তথ্য জানতে পেরেছি। বিদ্যালয়ে এ সম্পর্কে যেসব আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল তা থেকেও আমরা তথ্য সংগ্রহ করেছি। আমাদের বিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে এই বিষয়ে আলোচনার মাধ্যমেও বহু তথ্য উঠে এসেছে। 2.2 তথ্য উপস্থাপনা। প্রকল্পটির ক্ষেত্রে আমরা যে সমস্ত তথ্য সংগ্রহ করেছি সেগুলির পরিপ্রেক্ষিতে আমরা এখানে প্রকল্পটিকে উপস্থাপন করেছি। ন্যায় দর্শন। 1 ন্যায় দর্শনের মুখ্য প্রবক্তা হলেন মহর্ষি গৌতম। তার অপর নাম হল অক্ষপাদ। 2 খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে ন্যায় দর্শনের প্রবর্তন হয়। 3 ন্যায় দর্শনকে বলা হয় সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ ব্র্যাকেটে প্রদীপ সর্বশাস্ত্রানাম ব্র্যাকেট ক্লোজ। মানুষের বুদ্ধিনিষ্ঠ যুক্তির একটি স্থির সিদ্ধান্তে উপনীত হয় বলে এই শাস্ত্রকে বলা হয় ন্যায়। 4 ন্যায় দর্শন একদিকে যেমন বস্তুনিষ্ঠ রূপে গণ্য, অপরদিকে তেমনই অধ্যাত্মবাদী রূপেও স্বীকৃত। 5 ন্যায় দর্শন বাহ্য বস্তুর জ্ঞান নিরপেক্ষ অস্তিত্বে বিশ্বাসী বলে ন্যায় দর্শনকে যৌক্তিক বস্তুবাদ রূপে উল্লেখ করা হয়। 6 ন্যায় দর্শনে বিভিন্ন আলোচনার মধ্যে প্রমাণের আলোচনাই মুখ্য বলে একে বলা হয় প্রমাণশাস্ত্র। ন্যায় দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রমাণসমূহ। প্রত্যক্ষ। ইন্দ্রিয় এবং অর্থ বা বিষয়ের সঙ্গে সংযোগের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলে প্রত্যক্ষ। অনুমান। প্রত্যক্ষের পরে অজ্ঞাত বিষয়ে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে অনুমিতি। এই অনুমিতির কারণই হলো অনুমান। উপমান। সাদৃশ্যের মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় উপমিতি। এই উপমিতির কারণকেই বলা হয় উপমান। শব্দ। বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাক্যকেই বলা হয় শব্দ।
প্রত্যক্ষের শ্রেণীবিভাগ। ন্যায় দর্শনে বিভিন্ন প্রকার প্রত্যক্ষের উল্লেখ করা হয়েছে। ন্যায়ের প্রত্যক্ষ সম্পর্কিত বিশদ আলোচনা ও জ্ঞান লাভ করতে হলে প্রত্যক্ষের শ্রেণীবিভাগের প্রতি সর্বাগ্রে দৃষ্টি দেওয়া প্রয়োজন। ন্যায় দর্শনে প্রত্যক্ষকে দু ভাগে ভাগ করা হয়েছে, এক লৌকিক, দুই অলৌকিক। এখানে একটি টেবিল দেওয়া হয়েছে, ওপরে লেখা আছে প্রত্যক্ষ, পারসেপশন। এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, লৌকিক অর্ডিনারি, অলৌকিক এক্সট্রা অর্ডিনারি। লৌকিককে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, বাহ্য প্রত্যক্ষ এক্সটার্নাল পারসেপশন, আরেকটি হলো মানস প্রত্যক্ষ ইন্টারনাল পারসেপশন। বাহ্য প্রত্যক্ষকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নির্বিকল্প, ব্র্যাকেটে ইনডিটারমিনেট, এবং আরেকটি হলো সবিকল্প ডিটারমিনেট। তো একটা হলো ইনডিটারমিনেট আর একটা হলো ডিটারমিনেট। আচ্ছা, প্রত্যক্ষ বা পারসেপশানের অন্যদিকে আছে অলৌকিক। অলৌকিক থেকে আবার তিনটে ভাগ করা হয়েছে, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ লক্ষণ। এক, লৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় এবং বিষয়ের সঙ্গে সাধারণ বা লৌকিক সংযোগ স্থাপিত হয়। লৌকিক প্রত্যক্ষকে আবার দু ভাগে ভাগ করা হয়েছে, বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ। এক, বাহ্য প্রত্যক্ষ। আমাদের পাঁচটি বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে যে প্রকারের প্রত্যক্ষ হয় তাকেই বলা হয় বাহ্য প্রত্যক্ষ। পাঁচটি বাহ্য ইন্দ্রিয় দ্বারা এইরূপ প্রত্যক্ষ সম্পন্ন হয়ে থাকে। এই পাঁচটি বাহ্য ইন্দ্রিয় হলো যথাক্রমে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পৃষ্ঠ 263। ন্যায় দার্শনিকগণ বাহ্য প্রত্যক্ষকে আরও একটি বিশেষ দৃষ্টিভঙ্গির দিক থেকে বিভক্ত করেছেন। এই দৃষ্টিভঙ্গিটি হল স্পষ্টতার বা স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বাহ্য প্রত্যক্ষ হল তিন প্রকারের: নির্বিকর প্রত্যক্ষ, নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ ও প্রত্যাভিজ্ঞা। এক, নির্বিকল্প প্রত্যক্ষ। কোনো নির্দিষ্ট বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হওয়া মাত্রই বিশেষণ বর্জিত যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলে নির্বিকল্প প্রত্যক্ষ, যেমন এটা একটি বস্তু। দুই, সবিকল্প প্রত্যক্ষ। যে প্রত্যক্ষে বস্তুর বিশেষণ বা ধর্মের জ্ঞান হয় তাকে বলে সবিকল্প প্রত্যক্ষ, যেমন এটা একটা সাদা বস্তু। তিন, প্রত্যভিজ্ঞা। পূর্ব পরিচিত কোনো বস্তুকে পরে দেখে পূর্ব পরিচিত বস্তু রূপেই যখন প্রত্যক্ষ করা হয় তখন তাকে বলা হয় প্রত্যভিজ্ঞা। যেমন এই সেই দেবদত্ত যাকে আমি কাশীতে দেখেছিলাম। মানস প্রত্যক্ষ অন্যদিকে আছে।
ন্যায়মতে মানস প্রত্যক্ষকেও স্বীকার করা হয়েছে। এক্ষেত্রে বিষয়টি মানস তথা মন দ্বারা প্রত্যাখ্যিত। মনের সঙ্গে যখন চিন্তা, অনুভূতি, ইচ্ছা প্রভৃতির সন্নিকর্ষ হয় তখনই এরূপ মানস প্রত্যক্ষ সম্ভব হয়। আমাদের মনকে বলা হয় অন্তরিন্দ্রিয়। 2. অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় ও বিষয়ের মধ্যে সংযোগ হয় অলৌকিক বা অসাধারণভাবে। অলৌকিক প্রত্যক্ষকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ লক্ষণ। 1. সামান্য লক্ষণ প্রত্যক্ষ। সামান্য ধর্মই যে সন্নিকর্ষের স্বরূপ তাকে বলে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। যেমন ঘটে ঘটত্ব প্রত্যক্ষ। 2. জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। কোনো বস্তুর পূর্ব জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে প্রত্যক্ষের উৎপাদন করে তখন তাকে বলে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। যেমন চন্দন কাঠে সুরভি প্রত্যক্ষ। 3. যোগজ লক্ষণ প্রত্যক্ষ। যে বিশেষ প্রকার যোগজ সন্নিকর্ষের ফলে যোগীদের সর্বকালীন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যক্ষ হয় তাকে বলে যোগজ লক্ষণ প্রত্যক্ষ। যেমন বর্তমানকালের কোনো বস্তুতে তার ভবিষ্যৎ রূপের প্রত্যক্ষ। সন্নিকর্ষ। এরপর সন্নিকর্ষ। ন্যায়মতে সন্নিকর্ষের অর্থ হলো সংযোগ বা সম্বন্ধ। এটি হলো যোগ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্য বিষয়ের সদৃশ্য সম্বন্ধ। যখন কোনো বিষয়কে প্রত্যক্ষ করা হয় তখন সেই বিষয়টির সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে যখন আমরা ঘট বা পটকে প্রত্যক্ষ করি তখন ওই বিষয়গুলির সঙ্গে চক্ষু নামক ইন্দ্রিয়ের সন্নিকর্ষ বা সংযোগ ঘটার ফলেই ঘট বা পট প্রত্যক্ষ সম্ভব হয়। সন্নিকর্ষের প্রকারভেদ। ব্র্যাকেটের ডিফারেন্ট টাইপস অফ সন্নিকর্ষ। ন্যায় দর্শনের সন্নিকর্ষ হলো 2 প্রকার: 1 লৌকিক এবং 2 অলৌকিক। ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সরাসরিভাবে সংযোগ হয় তখন তাকে বলা হয় লৌকিক সন্নিকর্ষ। যেমন ঘটের সঙ্গে চক্ষুর সংযোগ বা সন্নিকর্ষ। কিন্তু ইন্দ্রিয়ের সঙ্গে যদি বিষয়ের পরোক্ষভাবে সংযোগ বা সন্নিকর্ষ হয় তবে তাকে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। যেমন মানুষকে প্রত্যক্ষ করে মনুষ্যত্বের সঙ্গে সংযোগ বা সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য। এখানে একটা টেবিল করা হয়েছে যেটা 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আছে পার্থক্যের বিষয়, পরেরটিতে হলো লৌকিক সন্নিকর্ষ এবং তৃতীয়টিতে হলো অলৌকিক সন্নিকর্ষ। পার্থক্যের বিষয়। প্রথমে সংজ্ঞা। লৌকিক সন্নিকর্ষ: উপস্থিত কোনো বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যখন প্রত্যক্ষভাবে সন্নিকর্ষ হয় তখন তাকে বলা হয় লৌকিক সন্নিকর্ষ। আর অলৌকিক সন্নিকর্ষ হলো কোনো বিষয়ের অনুপস্থিতিতে ইন্দ্রিয় যখন সেই বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান লাভে সক্ষম হয় তখন তাকেই বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। দ্বিতীয় পার্থক্যের বিষয় বিষয়ের উপস্থিতি। বিষয়ের উপস্থিতি লৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে একান্তভাবে প্রয়োজন, কিন্তু বিষয়ের উপস্থিতি অলৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে একেবারেই অপ্রয়োজনীয়। 3. বিষয়ের অনুপস্থিতি। কোনো বিষয়ের অনুপস্থিতিতে সেই বিষয়ের লৌকিক সন্নিকর্ষ কখনোই সম্ভব নয়।
কিন্তু কোনো বিষয়ের অনুপস্থিতিতে সেই বিষয়ে অলৌকিক সন্নিকর্ষ সম্ভব হতেই পারে। 4. প্রত্যক্ষের স্বরূপ। লৌকিক সন্নিকর্ষ জ্ঞেয় বিষয়ের সঙ্গে যথাযথ ইন্দ্রিয়ের সাধারণ সন্নিকর্ষের ফলে লৌকিক প্রত্যক্ষের উদ্ভব হয়। আর অলৌকিক সন্নিকর্ষ হলো জ্ঞেয় বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের অসাধারণ সন্নিকর্ষের ফলে অলৌকিক প্রত্যক্ষের উদ্ভব হয়। ইন্দ্রিয়ের প্রভাব। লৌকিক সন্নিকর্ষে যথাযথ ইন্দ্রিয়ের প্রভাব সর্বাধিক রূপে গ্রাহ্য, আর অলৌকিক সন্নিকর্ষে ইন্দ্রিয়ের প্রভাব দেখা পেলেও তা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ রূপে গ্রাহ্য নয়। এরপরে পার্থক্যের বিষয় হলো প্রকার। লৌকিক সন্নিকর্ষকে মোট 6 ভাবে উল্লেখ করা হয়ে থাকে, যথা 1. সংযোগ, 2. সংযুক্ত সমবায়, 3. সমবায়, 4. সংযুক্ত সমবেত সমবায়, 5. সমবেত সমবায়, 6. বিশেষণ বিশেষ্য ভাব। আর অলৌকিক সন্নিকর্ষ হলো অলৌকিক সন্নিকর্ষকে মোট 3 ভাবে উল্লেখ করা হয়, যথা 1. সামান্য লক্ষণ সন্নিকর্ষ, 2. জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, 3. যোগজ সন্নিকর্ষ। এরপরে পার্থক্য বিষয় হলো প্রত্যক্ষ কর্তা। লৌকিক সন্নিকর্ষ হলো লৌকিক সন্নিকর্ষ যে কোনো প্রত্যক্ষ কর্তার ক্ষেত্রে সম্ভব হতে পারে, আর অলৌকিক সন্নিকর্ষ যে কোনো প্রত্যক্ষ কর্তার ক্ষেত্রে সম্ভব নয়। পৃষ্ঠা 264। 2.3 সিদ্ধান্ত। উপরের প্রকল্পটির ভিত্তিতে আমরা এরূপ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ন্যায় দর্শনে একদিকে যেমন প্রমাণ শাস্ত্ররূপে যুক্তিনিষ্ঠতা এবং বস্তুবাদী মনোভাবের পরিচয় পাই, অন্যদিকে তেমনি জীবাত্মা ও পরমাত্মাকে স্বীকার এবং আত্মার মুক্তি তথা মোক্ষলাভের উপায়ের উল্লেখের মাধ্যমে গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিরও পরিচয় পাই। এছাড়াও বলা যায় যে ন্যায় দর্শন জড়জগৎ এবং মনোজগৎ উভয় জগৎকেই অর্থাৎ দুটি জগতের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে। স্বাভাবিক ফলশ্রুতিতে তাই দাবি করা যায় যে জীবন ও জগৎ সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জনের বিষয়টি এই ন্যায় দর্শনে প্রতিফলিত হয়েছে। এখানেই ন্যায় দর্শনের সামগ্রিক উৎকর্ষ লক্ষ্য করা যায়। আমাদের এই জীবন ও জগৎ যেমন বৈচিত্র্যে ভরা, তেমনি ন্যায় দর্শনও বিচিত্র তথ্যে সমৃদ্ধ। এরপরে তৃতীয় অধ্যায় 3.1 পাঠের সীমাবদ্ধতা। প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে আমাদের আন্তরিকতা, ইচ্ছা ও বিভিন্ন জনের ঐকান্তিক সহযোগিতা থাকলেও এই প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা দেখা গেছে। এরূপ সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় আমাদের সময়ের অভাবের জন্যে, কারণ দর্শনের মতো আরও অনেক বিষয় আমাদের পাঠ্যসূচিতে যুক্ত হয়েছে এবং সেগুলির জন্যেও আমাদের অনেক সময় ব্যয় হতে যায়। এর ফলে প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে যতটা আমাদের সময় দেওয়া উচিত এতটা সময় কিন্তু আমরা দিতে পারিনি। এছাড়াও প্রকল্পটি রচনার ক্ষেত্রে আরেকটি বাধা পাওয়া গেছে। দর্শন সম্পর্কে আমাদের সীমিত জ্ঞান ও
অনেক ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করেছে। এ সত্ত্বেও বলা যায় যে প্রকল্পটিকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি। 3.2 কৃতজ্ঞতা স্বীকার। প্রবন্ধটি রচনা করার ক্ষেত্রে আন্তরিক ও কার্যকরী সাহায্য পাওয়া গেছে আমাদের বিদ্যালয়ের দর্শন শিক্ষক শিক্ষিকা, শ্রী শ্রীমতী, মহাশয় মহাশয়ার কাছ থেকে। এছাড়াও আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগারিকের কাছ থেকেও বহু সাহায্য পাওয়া গেছে আমার সহপাঠীদের কাছ থেকেও। এদের সকলের কাছেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করি। নিচে একদিকে লেখা আছে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর, অন্যদিকে লেখা আছে ছাত্রছাত্রীর স্বাক্ষর।